নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালের পর্দায় সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন। এই অনুষ্ঠানের জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো এনকে ডিজিটালের কর্ণধার সম্পাদক প্রবীর বিশ্বাসকে এবং তার সুযোগ্য পুত্রকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, মঙ্গলবার আবার নবান্নতে সাংবাদিক সম্মেলন করার সময় তিনি সেটাই মনে করিয়ে দিয়েছেন যে এবার বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলন, এবং সেই আন্দোলন যেমন পার্লামেন্টে অর্থাৎ লোকসভায় বা রাজ্যসভায় তৃণমূলের সাংসদরা বাংলায় বলে প্রমাণ করবেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দলও এবার রাস্তায় নেমে আন্দোলন করবে। সেই আন্দোলনের প্রথম হয়তো আমরা দেখতে পাবো 27 এবং 28, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তথা তৃণমূল নেত্রী তিনি বীরভূমে থাকবেন। মঙ্গলবার বিকেলে তিনি সেই ইঙ্গিতই দিয়েছে। ইঙ্গিত কেন বলবো, স্পষ্ট কথাই বলেছে। দেখুন, আমার মনে হয় যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে সুর বেঁধে দিয়েছিলেন যে পার্লামেন্টে এবার থেকে তারা বাংলায় কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে এক্সটেন্ড করে যে জায়গায় নিয়ে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে এটা আরেকটা ভাষা আন্দোলন। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা আক্রমণাত্মক বা আগ্রাসী হতে হলো? তার অনেকগুলো কারণ আছে। দেখুন, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি বা বিভিন্ন জিনিস বলি, তখন আমি মাঝে মাঝেই দেখি যে আমিও যখন 21শে জুলাই নিয়ে লিখেছি, আমাকে সোশ্যাল মিডিয়ায় এসে কেউ প্রশ্ন করেছেন যে তাহলে দুর্নীতি বা চাকরি এগুলো বিষয় না। সিপিএম এর লোকজন আমাকে টেলিভিশন চ্যানেলে বলেছেন যে তাহলে তারা যেসব আন্দোলন করছেন সেগুলো কোনো বিষয় না। আমি সবাইকে খুব সম্মান জানিয়ে বলছি, আগে তো আপনাকে ভারতবর্ষে থাকতে হবে, আগে তো আপনাকে নিজের বাঙালি পরিচয় নিয়ে থাকতে হবে। আপনি যদি ভারতবর্ষে থাকতেই না পারেন, যদি ভারতবর্ষে বাঙালিত্বকে ঘুচিয়ে দেওয়ার জন্য এই কেন্দ্রের মোদী সরকার ব্যবস্থা করে, তাহলে আপনি কিসের চাকরি করবেন আর কিসের বাজারে চাল কিনতে যাবেন? মুর্শিদাবাদের সেই 3জন হতভাগ্যের কথা মাথায় রাখুন, যাদেরকে বাংলাদেশি বলে মহারাষ্ট্রের পুলিশ শুধু গ্রেফতার করেনি, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো। তাহলে মহারাষ্ট্রের পুলিশের তদন্ত, বিএসএফ এর সিদ্ধান্ত অনুযায়ী তারা বাংলাদেশি ছিল, কিন্তু দুদিনের মধ্যে অমিত শাহ বিএসএফ কে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে বৈঠক করে সেই ভারতীয় নাগরিকদের, আরো নির্দিষ্ট করে বলতে গেলে বাঙালিদেরকে ফেরত আনতে হয়েছে। বাঙালির প্রতি যে এই যে অবমাননা, অত্যাচার, এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুরু হয়েছে, তার বিরুদ্ধেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সভায় আমরা উত্তম কুমার ব্রজবাসীকে দেখতে পেয়েছি, যে উত্তম কুমার ব্রজবাসী উত্তরবঙ্গের যে নাগরিককে আসামের থেকে ফরেন ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মনে করিয়ে দিয়েছেন যে ফালাকাটার আরেক নাগরিককেও এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। এর চাইতে বড় বাঙালির উপর আক্রমণ আর কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সেটাকে যদি আমরা টোটালিটিতে ধরি, তাহলে 1952 মুজিবুর রহমান ঢাকায় দাঁড়িয়ে যে আন্দোলন শুরু করেছিলেন, যার কালমিনেট করেছিল এসে শেষ পর্যন্ত 67তে 6 দফায়, প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই আন্দোলনের ডাক দিয়েছেন। আন্দোলনের 3টে ধাপ। একটা হচ্ছে যে বাঙালিকে বাংলাদেশি বলে দেগে দেওয়া, 2 নম্বর ধাপ বাংলা ভাষাকে অপমান করা, 3 নম্বর ধাপ বাংলায় এসে প্রতি মুহূর্তে বাংলাকে কালিমা লিপ্ত করা। আমি প্রথম ধাপটা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কথা বলার সময় মনে করিয়ে দিয়েছেন যে হরিয়ানা সরকার পশ্চিমবঙ্গের 5টি জেলায় চিঠি লিখে 52 জনের কাছে জানতে চেয়েছেন যে 52 জনের সম্পর্কে জানতে চেয়েছেন তারা আদৌ ভারতের নাগরিক কিনা। কেন এটা বারবার বিজেপি শাসিত সরকারগুলো করছে?
একই সময় সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বলেছে তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে নথি হিসেবে মানতে রাজি নয়। তাহলে বুঝে দেখুন যে বিহারের পরে পশ্চিমবঙ্গকে নিশানা করে কিভাবে পশ্চিমবঙ্গের কত নাগরিককেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। গোটা ভারতবর্ষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রাহুল গান্ধী বলছেন, তেজস্বী যাদব বলছেন, উদ্ধব ঠাকরে বলছেন, সবাই বলছে। পশ্চিমবঙ্গের কংগ্রেসের কথা ছেড়ে দিন, তারা টেলিভিশন চ্যানেলে এসে কি বলে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা ছাড়া তাদের কি আছে আমি সেটা জানি না। কিন্তু আবারও বলছি, এটা ভারতীয় হিসেবে সম্ভবত 1947-এর দেশ ভাগ হওয়ার পর, নতুন রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ তৈরি হওয়ার পর ভারতীয়দের জন্য সবচেয়ে বড় সংকট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, 47-এর পর এটা বাঙালির জন্য সবচেয়ে বড় সংকট। যারা ভাবছিলেন শুধুমাত্র মুসলমানদের নিশানা করা হবে, তারা একদম ভুল ভাবছিলেন। তাহলে মহারাষ্ট্রে যারা আটকে ছিলেন তারা মতুয়া হতেন না, ওড়িশায় যে 400 জন আটকে ছিলেন তারা মতুয়া হতেন না। আবারও বলছি, ওরা বাঙালিকে নিশানা করছে, ওরা বাঙালির উপর আক্রমণ এনেছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে বাঙালির অস্তিত্ব রক্ষার আন্দোলন, বাঙালির ভাষার আন্দোলন বলেছে। আবারও বামপন্থীদের মনে করিয়ে দিই যে বামপন্থীরা ভাবছেন যে এটা রুটি রুচি, চাল ডাল আর পেট্রোল। আরে পেট্রোল আপনি কিনবেন কি করে? আপনাকে ভারতবর্ষে এরা থাকতেই দেবে না। এই যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে যে চক্রান্ত শুরু হয়েছে, বিহারে যেভাবে 70 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে ভোটার তালিকার প্রায় 10%, তারপর পশ্চিমবঙ্গে এরা কি করতে চলেছে আপনারা কেউ বুঝতে পারছেন? আমি আমার কথা বলি, আমার ভোটার তালিকায় নাম আছে গড়িয়ায়, মানে সোনারপুর, সেটা আমার বাবা মার ফ্ল্যাট। আমি সেখানে মাসের মধ্যে 26 দিন থাকি। যদি ইলেকশন কমিশন ওখানে গিয়ে দেখে যে আমি নেই, তাহলে যদি আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয় সেটা ঠিক হবে? তাদের তো উচিত আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি জেনে আমার একটা নোটিশ পাঠানো, যাতে আমি আমার বৈধ নাগরিকত্বের কাগজপত্র দেখাতে পারি। কিন্তু ওরা সেটা করেনি। ওরা বিহারের ক্ষেত্রে বলেছে 70 লক্ষ মানুষ, তাদেরকে বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। আরে ভাই, বিহারে তো 40 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করে, যেটা তেজস্বী যাদব মনে করিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে বিহারের ক্ষেত্রে ওরা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে মানছেই না। পশ্চিমবঙ্গে কি করতে চলেছে ওরা বুঝতে পারছে। বাঙালিকে বেছে বেছে ওরা ডিভোটার করবে, তারপর এগেন আই গো ব্যাক, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মার এত সাহস হয় কি করে যে তিনি তার রাজ্যের থেকে বাঙালিকে এনআরসি নোটিশ পাঠান। ভুলে যাবেন না, আসামের যে বাঙালিরা বিজেপিকে সমর্থন করেছিল তাদের কতজনকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়েছে। আবারও বলছি, এটা মুসলমান হিন্দু এর লড়াই নয়, এটা বৌদ্ধ শিখ খ্রিস্টানের লড়াই, এটা বাঙালির অস্তিত্বের লড়াই। এবং সেই লড়াইতে বিজেপির ভূমিকা আমাদের পূবের প্রতিবেশী দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর যে ভূমিকা ছিল তার মতো। শুভেন্দু অধিকারীকে আর গদ্দার বলবেন না, উনি রাজাকার, যিনি বাঙালির বুকের উপর বসে বাঙালিকে নিধনের যোগ্য করছে। সুখের কথা, আমাদের পূবের প্রতিবেশী দেশে যখন মৌলবাদী শক্তির উত্থানে সেই রাজাকাররা রাজত্ব করছে, যখন জয় বাংলা স্লোগানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জয় বাংলাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা দিয়েছে। এরপরে যদি আমরা বাঙালিরা জেগে না উঠি, এরপরে যদি আমরা বাঙালিরা প্রতিবাদ না করি, তাহলে কবে করব? আপনি ফেসবুকে কবিতা লিখে ফাটিয়ে দিচ্ছেন, আপনি সিনেমা করছেন, আপনি পেন্টিং করছেন, আরে আপনি করবেন কোত্থেকে? আপনি নন্দন চত্বরে আপনার বিপ্লব, আপনার প্রতিভা, তার কোনো কিছু দেখাতে পারবেন না, কারণ নন্দনে আপনার প্রবেশাধিকারী থাকবে না। নন্দন তো ভুলে যান, ভারতবর্ষে আপনাকে ওরা রাখবে না। যদি বাঙালি কবি, বাঙালি শিল্পী, বাঙালি ফিল্ম স্টাররা এখনো যদি এই আন্দোলনে না, রাস্তায় না নামে, বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াইতে না নামে, তাহলে ঘোরতর 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 বিপদ।
মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন বাদে আবার স্ট্রিট ফাইটিং মোডে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার হিসেবেই সেরা। তিনি ঢিলের বদলে পাটকেল ছোড়ার কথা জানিয়ে দিয়েছেন, অর্থাৎ দরকার হলে নির্বাচন কমিশনের ভবন ঘেরাও হবে, দরকার হলে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বিজেপি নেতার বাড়ি ঘেরাও হবে। যারা আপনার কাছ থেকে নাগরিকত্ব ছিনিয়ে নিতে চাইছে তাদের আপনি রাজাকার ছাড়া কি বলবেন? এই শ্রমিক ভট্টাচার্যকে বলুন না একটু কবিতা আবৃত্তি করতে করতে গিয়ে ওড়িশা থেকে লোকজনদের ছাড়িয়ে আনতে। ওড়িশায় যারা আটকে আছে তারা রোহিঙ্গা। রসিকতার একটা লিমিট আছে। বিজেপিকে বলুন না একটু নিজের মতো করে বলতে। কেন বিজেপিকে রাজাকারদের পার্টি বলা উচিত সেটা সত্যি সত্যি তৃণমূল প্রমাণ করে দিয়েছে। ওরা পশ্চিমবঙ্গে ওই দিল্লিবাসী উত্তর মধ্য ভারতের হিন্দুস্তানের তত্ত্ব চাপাতে চায়। ওরা বাঙালিকে জ্ঞান দিতে চায় যে বাঙালির রক্তে দেশ স্বাধীন হয়েছে। কৈলাস বিজয়বর্গী বলেছিলেন না যে চিড়ে খাওয়া দেখলে উনি বুঝতে পেরে যান যে বাংলাদেশি। আরে তুমি কৈলাস বিজয়বর্গী, তোমার নামের সঙ্গে জড়িয়ে আছে যে তুমি বর্গী ছিলে, যারা গোটা ভারতবর্ষে অন্যায় করে বেড়াতো, জোর করে চৌত আদায় করত। বর্ধমানের অদূরে ভাস্কর পণ্ডিতকে হত্যা এবং যুদ্ধে জিতে আলীবর্দী খান বাংলাকে বর্গীর থেকে রক্ষা করেছিলেন। আজ আমাদের ঘাড়ে আর নতুন বর্গী এসে চেপে বসেছে, এই শুভেন্দু অধিকারী অ্যান্ড কো, যারা বাঙালির স্বার্থ বিরোধী। যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তখন শুভেন্দু অধিকারীর মনে পড়ে গেছে আলী হোসেন আর মাহফুজা খাতুনের কথা। এই বিজেপির দুই মুসলমান নেতাকে গত 4 বছরে শুভেন্দু অধিকারী কোনো গুরুত্ব দিয়েছিলেন? আলী হোসেন সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে কাকে এনেছিলেন সবাই জানে। মাহফুজা খাতুন সিপিএম এর জেতা বিধায়ক ছিলেন, বিজেপিতে 2019-এ কি দুর্ধর্ষ ফলাফল করেছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, আমাদের সবকা সাথ সবকা বিকাশ স্লোগানই দরকার নেই। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখন হিন্দু মুসলমান সবাই একজোট হচ্ছে তখন ওনার মনে পড়ে গেছে দেশপ্রেমী মুসলমান আছে। শুভেন্দু অধিকারীর জন্য তৃণমূলের নেতারা যে গদ্দার বলেন, গদ্দার বলাটাও ঠিক না, উনি রাজাকার। উনি আসলে এই দিল্লি থেকে আসা নেতাদের সঙ্গে নিয়ে বাঙালির উপর স্টিম রোলার চালাতে চান। 4 বছর তো বিজেপিতে আছেন, বলতে পারবেন যে কলকাতার কটা বাঙালি ছেলেকে চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী? সুকান্ত মজুমদার বলতে পারবেন কটা লোককে চাকরি দিয়েছেন? আবারও বলছি, বিজেপি একটা বহিরাগতদের দল। নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে বললেন আজ কবি বিষ্ণুদের জন্মদিন। আমি টেলিভিশন চ্যানেলে, যে চ্যানেলে বিজেপির যে মুখপাত্রকে দেখি তাকে জিজ্ঞেস করি বিষ্ণুদের কবিতা পড়েছিস ভাই? শুভেন্দু অধিকারী বিষ্ণুদের কবিতা পড়েছে? আজীবনের বামপন্থী বিষ্ণুদে স্মৃতিসত্তা ভবিষ্যতের জন্য জ্ঞানপীঠ পেয়েছিলেন। বিজেপির নেতারা জানে 4টে বাঙালির নাম টেলিপ্রম্পটারে উচ্চারণ করে দিলে আপনি বাঙালি অস্মিতাকে চিনতে পেরে যাবেন। অভিষেক ব্যানার্জি একদম ঠিক বলেছে, যেই পাল্টা চাপ খেয়েছে ওরা জয় শ্রীরাম থেকে জয় মা কালিয়া জয় মা দুর্গা এসছে। 2026-এর পরে যেন ওরা জয় বাংলা বলতে বলতে বাঙালিকে নত শিরে প্রণাম করে বিদায় নেয়, সেটা বাঙালিকে নিশ্চিত করতে হবে। আবারও বলছি, এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এসইসিআই, নকশালেদের লড়াই নয়, এটা বাঙালির সঙ্গে একটা বহিরাগত শক্তির লড়াই, যারা বাঙালির কাছ থেকে তাদের জাতিসত্তা ছিনিয়ে নিতে চাইছে। সুখের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে হোক, বাঙালি হিসেবে হোক, এই লড়াইটাকে হেড অন নিয়েছেন, রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় কিছু উজবুক পোস্ট করছে যে 21শে জুলাইয়ের মঞ্চের পেছনে উর্দু আর ইংরেজিতে কেন শহীদদের নাম লেখা ছিল? আরে তার পাশে বাংলাতেও নাম লেখা ছিল। অশিক্ষিতরা একটু রাস্তায় নেমে দেখো। আবারও বলছি, এটা বাঙালির জাতির লড়াই।
তুমি কবি হও, তুমি লেখক হও, তুমি ডাক্তার হও, তুমি যা ইচ্ছে হও, ওই কিছু রজত শুভ্র ব্যানার্জির মতো যারা ব্রিটেনে গিয়ে বিজেপি দালালি করে সেই দালাল ডাক্তারদের ছাড়া সবার লড়াই। এটা বাঙালির অধিকার সত্তার লড়াই, এটা বাঙালির নিজের কথা বলার লড়াই। নরেন্দ্র মোদী দুছত্র বিষ্ণুদের নাম বলে ফেরত চলে গেলেন। সারা জীবনে কোনোদিন বিষ্ণুদের কবিতার নাম শুনেছেন? অমিত শাহ 2021-এর আগে সত্যজিৎ রায়ের নাম এসে বলতে জীবনে বোঝেন সত্যজিৎ রায় কি কি বলে গেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন যে অক্সফোর্ড থেকে হার্ভার্ড যান, দেখবেন বাঙালির জয়গাথা আছে। কোনোদিন শুনেছেন অক্সফোর্ড বা হার্ভার্ডে আমি কোনো জাতিকে অন্য কোনো ভাষার মানুষের এরকম সম্মান আছে? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেনের মতো আরেকজন অর্থনীতিবিদ বিজেপি নিজের ওদের আস্তাবল থেকে বার করে দেখিয়ে দিক না। আবারও বলছি, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন মাতৃভাষা বাংলা হলেই ধরে নিতে হবে বিদেশি। ওদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদেশি, আর হেমন্ত বিশ্ব শর্মাকে এই বিদেশি বলার জবাব দিতে হবে। যদি আপনি এক চুলো ছেড়ে দেন তাহলে ওরা আপনার ঘরে ওই যে রাজাকারদের মতো ঢুকে আসবে। আবারও বলছি, শুভেন্দু অধিকারী গদ্দার না, ও রাজাকার। সুকান্ত মজুমদাররা আসলে রাজাকার। ঠিক যেমন 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর হয়ে ওরা এসেছিল, ওরা আমাদের বাঙালিদের মা বউদের ধর্ষণ অত্যাচার করেছিল, এই বিজেপির সাগরে তারাও রাজাকার। সুযোগ পেলেই এরা ক্ষমতা দখল করে বাঙালির উপর ধর্ম চাপিয়ে দেবে, বাঙালির খাদ্যাভ্যাসকে বদলে দেবে, বাঙালির সংস্কৃতিকে নষ্ট করে দেবে। ওরা রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তকে কি বলে জানেন? বলেন রসুন। রবীন্দ্রনাথের র, সুকান্ত সয়হস্য, আর নজরুলের দিয়ে রসুন। এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। এটা হচ্ছে বিজেপির রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্তকে শ্রদ্ধা করা। আপনি সেই দলটিকে, সেই দলটির আদর্শকে কোনোভাবে সমর্থন করতে পারেন? আবারও বলছি, এটা আদর্শের লড়াই, এটা অস্তিত্বের লড়াই। যদি এ লড়াইতে ওরা বাঙালিকে একবার হারিয়ে দিতে পারে, তাহলে বাঙালিকে শুধু ডিভোটার করবে না, ওরা বাঙালির সবকিছুকে ধ্বংস করবে। এটাই রাজাকারদের চরিত্র। রাজাকাররা একবার ক্ষমতা এসে গেলে সব ভেঙে গুড়িয়ে দেয়। প্রতিবেশী বাংলাদেশে দেখছেন না রাজাকাররা ক্ষমতায় আসায় কি হচ্ছে? সেই রাজাকাররা এবার অন্য নামে পশ্চিমবাংলায় ঢোকার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুখের কথা সেই রাজাকারদের বিরুদ্ধে, সেই বিজেপির তথাকথিত চাটুকারদের বিরুদ্ধে লড়াইটাকে রাস্তায় নিয়ে যাবেন বলেছে। আপনার নাম ভোটার তালিকায় থাকবেন না, আপনি ভারতবর্ষের নাগরিক হবেন না। আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, দিনে দুমুঠো ভাত আর ল্যাবড়া দেবে, আর বলবে যে বিকেলবেলা বিনাশ্রমে কাজ করুন। যদি সেটার জন্য তৈরি থাকেন তাহলে এই রাজাকারদের সঙ্গে হাত মেলাবেন, আর যদি সেটার জন্য তৈরি না থাকেন তাহলে এটা বাঙালির জাতিসত্তার লড়াই, বাঙালির লড়াই, 16 আনা বাঙালি হওয়ার লড়াই। এ লড়াই আপনার আমার সবার, কবি, শিল্পী, সাহিত্যিক, গায়ক সবার। আবারও বলছি, এই লড়াইতে যদি আপনি ভুল করেন তাহলে রবীন্দ্রনাথ, নজরুলকে তো ওরা ভুলিয়েই দেবে, আপনার পিতৃমাতৃ পরিচয় ভুলিয়ে দেবে। ভোলাচ্ছে না যে 400 জনকে আটকে রেখেছিল ওড়িশায়, তাদের কি ভালো দিন ছিল? খবরের কাগজে তাদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে, টেলিভিশন ইন্টারভিউতে তাদের কিভাবে ট্রিট করেছে বিজেপি সরকারগুলি, বুঝুন না। আরেকজন সহ নাগরিককে কি ওভাবে ট্রিট করতে পারে? আবারও বলছি, এটা বাঙালির লড়াই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাঙালির লড়াই। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি নির্বিশেষে বাঙালির লড়াই। যে লড়াইয়ের ডাক, সৌভাগ্যের কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দিয়ে দিয়েছেন। তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন যেটা বাঙালির কাছ থেকে সমস্ত অধিকার ছিনিয়ে নিতে চাইছে। 1947-এ দেশ স্বাধীন করার জন্য বাঙালির যে
বা বাঙালির যে অবদান, এই সংবিধানের পেছনে বাঙালির যে অবদান, ওরা সংবিধানকে ওরা 2024 লোকসভা নির্বাচনে 400 পার হতে পারেনি, এখন ঘুরপথে ভারতবর্ষকে বদলে দিতে চাইছে। যদি বাঙালি হন, যদি আপনি একবারও নিজেকে বাঙালি বলে মনে করেন, তাহলে এটা বাঙালির অস্মিতার লড়াই, বাঙালির অস্তিত্ব রক্ষার। আবারও সবাইকে বলবো, এই লড়াইতে বাঙালি হওয়ার জন্য লড়ুন। রাজাকার বিজেপিদের সঙ্গে একসঙ্গে থাকা যাবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো সামনের সপ্তাহে অন্য কোনো অনুষ্ঠানে।